এরই মধ্যে খবর হলো অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দুটি সংস্থা। 2007 সালের মতো আরো একবার হতাশ নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনীতি থেকে আরো একবার রণে ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য। আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেয় ইমেজ সংকটে পড়ছেন ডক্টর ইউনূস। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে কমপক্ষে দুটি বিদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পিটিশন দায়ের করতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে একাধিক আইনি জটিলতায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার সেফ এক্সিটের জন্য লন্ডন বৈঠকে যে পথ বের করা হলো তাতে রাজি নয় দেশীয় মিত্ররা। মধ্যে সব মিলিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংস গুটিয়ে নেওয়ার ব্যবস্থাটা জটিল হয়ে পড়ছে অধ্যাপক ইউনূসের জন্য। সে লক্ষ্যে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে 13 জুন বৈঠক হয়। ডিসেম্বর নাকি এপ্রিলে নির্বাচন হবে তা নিয়ে যে গন্ডগোল বেঁধেছিল সেটি থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা জেগেছে বৈঠকের পর। কিন্তু ডক্টর ইউনূস দেশে ফেরার আগেই তার বড় দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামী এমন যৌথ সিদ্ধান্তকে তুলোধুনো করেছে। তাদের বার্তা পরিষ্কার, শুধু বিএনপির সাথে বৈঠক করে সরকার কোনো যৌথ সিদ্ধান্ত দিতে পারে না। 2007 সালের 3রা মে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি খোলা চিঠি লিখেছিলেন। সেই চিঠির একটি লাইন ছিল এরকম: যাদের সঙ্গে পেলে জনগণের সামনে একটি সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো তাদের আমি সঙ্গে পাচ্ছি না। নোবেল পাওয়ার 5 মাসের মধ্যে তিনি রাজনৈতিক ক্যারিয়ার শুরুর যে তৎপরতা দেখিয়েছিলেন সেটি শেষ করে দিয়েছিলেন এই চিঠির মাধ্যমে। 2007 সালের 11 ও 22 ফেব্রুয়ারি 2 দফা দেশের মানুষের কাছে খোলা চিঠি দিয়ে বলেছিলেন তিনি রাজনৈতিক দল করতে যাচ্ছেন যার নাম নাগরিক শক্তি। ওই বছরের 3রা মে আরেকটি চিঠিতে রাজনীতির প্রথম ইনিংসের ইতি টেনেছিলেন তিনি। দৈনিক প্রথম আলোর খবরে তখন বলা হয়েছিল, দল গঠনের ঘোষণা দেওয়ার পর তার কাছে স্পষ্ট হতে থাকে যারা তাকে উৎসাহ দিচ্ছেন তারা নিজেরা রাজনীতিতে আসবেন না, প্রকাশ্যে সমর্থন দেবেন না, এমনকি যারা রাজনৈতিক দলে আছেন তারাও এই মুহূর্তে দল ছেড়ে আসবেন না। প্রথম ইনিংস 2007 সালে শেষ হলেও 2024 সালের 8 আগস্ট ডক্টর ইউনূস দ্বিতীয় ইনিংস শুরু করেন। তার নিয়োগকর্তা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্রদের সমর্থন নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন। পরে তারা ডক্টর ইউনূসের উৎসাহে গঠন করে নতুন দল এনসিপি। আবার 2007 সালে 1/11 এর পর যে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন, 2024 সালে তারা হয়ে যায় অধ্যাপক ইউনূসের মিত্র। কিন্তু 10 মাসের মধ্যেই ডক্টর ইউনূসের যাত্রাপথে বড় বড় অনেক গর্ত তৈরি হয়েছে। কয়েক মাসের মধ্যেই চির ধরে ইমেজে তার সরকার ক্রমেই হতে শুরু করে একপক্ষীয়, দূরত্ব বাড়ে মিত্র বিএনপির সঙ্গে। সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির নেতাদের পরোক্ষ হস্তক্ষেপে প্রশাসনিক ব্যর্থতা হয়ে ওঠে স্পষ্ট। আর জুলাই আন্দোলনের অন্যতম নিয়ামক সেনাবাহিনীর ভিতরেও দেখা দেয় সন্দেহ ও দ্বিধার আভাস। ক্ষমতার বাঘের পিঠে সওয়ারি ইউনূসের দরকার, তাই সেফ এক্সিট। তার জন্য দরকার প্রধান রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে সম্মানজনক প্রস্থানের পথ তৈরি করা। সে লক্ষ্যে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে 13 জুন বৈঠক হয়। ডিসেম্বর নাকি এপ্রিলে নির্বাচন হবে তা নিয়ে যে গন্ডগোল বেঁধেছিল সেটি থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা জেগেছে বৈঠকের পর। কিন্তু ডক্টর ইউনূস দেশে ফেরার আগেই তার বড় দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামী এমন যৌথ সিদ্ধান্তকে তুলোধুনো করেছে। তাদের বার্তা পরিষ্কার, শুধু বিএনপির সাথে বৈঠক করে সরকার কোনো যৌথ সিদ্ধান্ত দিতে পারে না। আরো স্পষ্ট করে বলেছেন, ভোটের 8-10 মাস আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এই মুহূর্তে ঘোষণা সম্ভব নয়। এর অর্থ হলো নির্বাচন নিয়ে কোনো বার্তা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে যায়নি। খবর হলো নির্বাচন কমিশন উল্টো সরকারের কাছ থেকে কোনো বার্তা না পেয়ে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ঈদের ছুটির পর ইশরাকের সমর্থকেরা আবারও নগর ভবন অচল করা শুরু করলেও সরকার নীরবে থাকছে। জামাত এবং এনসিপি নেতারা বলছেন নির্বাচন কবে হবে সেটি সরকারকে সহসা ঘোষণা করতে দেয়া হবে না। ইউনূস তারেক আলোচনায় 3টি কিন্তু রয়েছে: বিচার, সংস্কার আর প্রস্তুতি। এই 3টি ব্যাপারে অগ্রগতি হলে কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন। এর যে কোনো একটি কারণকে সামনে রেখেই তো ঘোষণা হতে পারে প্রত্যাশামত অবস্থার উন্নতি হয়নি, সুতরাং পিছিয়ে যাবে নির্বাচন। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশন 3য় দফার বৈঠক ডেকেছে 17 জুন।
সেখানে বৈঠকে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে জামাত এনসিপি এক সুরে কথা বলবে, জটিল করে তুলবে পরিস্থিতিকে। তারেক রহমানের সাথে আন্তর্জাতিকভাবে এমন ইমেজ সংকটের সফর গত 10 মাসে আর একটিও হয়নি। সরকারি সফর বলে দাবি করা হয়েছে তার লন্ডন ভ্রমণকে, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নোবেল বিজয়ের অনুরোধ না রাখায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্নে এরই মধ্যে খবর হলো অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দুটি সংস্থা। একটি হলো দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক রাইটস এন্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ বা RRAG, এবং আরেকটি হলো বেশ সুপরিচিত ব্রিটিশ আইনি পরামর্শ সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স। সংস্থা দুটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-তে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এই অভিযোগগুলোতে ডক্টর ইউনূসের আমলে সংগঠিত ব্যাপক হত্যা, নির্যাতন, বেআইনি আটক, জনতা কর্তৃক সহিংসতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার মতো ঘটনাগুলোর উল্লেখ রয়েছে। RRAG এর দাবি অনুযায়ী ডক্টর ইউনূসের শাসনামলে অন্তত 123 জনকে হত্যা করা হয়েছে। সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলায় রোম সনদের আর্টিকেল 7 বা মানবতা বিরোধী অপরাধ এবং আর্টিকেল 28 এর অধীনে মামলা করবে। অন্যদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ আইনি পরামর্শ সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্সও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে একই আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে। এই ল ফার্মের আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি এবং তার দল রোম সনদের আর্টিকেল 15 অনুযায়ী এই অভিযোগ আনছে। ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে বলা হয়েছে, যদি ICC-র বিচার ক্ষেত্রের মধ্যে থাকা অপরাধের শিকাররা তাদের নিজ দেশে বিচার না পান, তবে অপরাধগুলো ICC-র নজরে আনা গুরুত্বপূর্ণ, যাতে একটি জোরালো এবং নিরপেক্ষ তদন্ত হতে পারে। এই শীর্ষস্থানীয় ব্রিটিশ ল ফার্মের আইনজীবী বলছেন, এটা স্পষ্ট যে এই ঘটনাগুলোর পরিকল্পনার সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে এবং এসব হত্যা, নির্যাতন বা আটকের ঘটনাকে কোনোভাবেই মানবতা বিরোধী অপরাধের চেয়ে ছোট করে দেখার কোনো উপায় নেই। তারা বলছেন যে এগুলো রোম সনদের ICC স্ট্যাচুটের আর্টিকেল 7 অনুযায়ী মানুষের স্বাধীনতার ব্যাপক লঙ্ঘন ঘটাচ্ছে। এই আইনি পদক্ষেপের বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে প্রভাবিত করছে। সম্প্রতি যুক্তরাজ্য সফরে এসে মোহাম্মদ ইউনূস ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের নাগাল পাননি। এর কারণ হিসেবে অনেকে মনে করেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাবেক ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ জানানোর তথ্য সংগ্রহ করছে, সে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে ডক্টর ইউনূসের এই দফায় কোনো যোগাযোগ স্থাপিত হতে পারেনি। ডাউটি স্ট্রিট চেম্বার্সের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিভিন্ন মামলা পরিচালনায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সূত্রগুলো বলছে, লন্ডন সফরের পর আরেকটি বিষয় ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠজনদের ভাবিয়ে তুলেছে, সেটি হলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা। আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে চ্যাথাম হাউসে ডক্টর ইউনূসের বক্তব্য খুব একটা জুৎসই হয়নি। তিনি আওয়ামী লীগকে নিয়ে যা বললেন তাতে অনেকেই অবাক হয়েছেন। আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা তা নিয়ে সন্দেহ আছে বলেছেন তিনি। অনেকে প্রশ্ন তুলেছেন, তার এই সন্দেহ কি ধোপের টেকে? যদি আওয়ামী লীগ নিয়ে তার এই সন্দেহ থাকে, তাহলে জামায়াত ইসলামীকে নিয়ে তিনি কিছু বলছেন না কেন? আগস্ট অভ্যুত্থানের চেয়ে অনেক বড় ঘটনা ছিল মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে জামায়াত যে আচরণ করেছিল তাতে তাদেরকে রাজনৈতিক দল বলার অবকাশ আছে? কার বিচার হবে, দলের বিচার নাকি অপরাধীর বিচার? লন্ডনে কমনওয়েলথের সাথে বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে। ইতিমধ্যে জাতিসংঘের পক্ষ থেকে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল হওয়ার পেছনে এটি ছিল বড় কারণ। সূত্রগুলো বলছে, 10 মাসে ডক্টর ইউনূসের যেসব আন্তর্জাতিক মিত্র ছিল তাদের অনেকেই এখন পিছু হটছে। আবার বিএনপির সাথে সমঝোতা করতে গিয়ে দেশীয় মিত্ররা বিরোধে চলে যাচ্ছে, ফলে ক্রমেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ডক্টর ইউনূস তার রাজনৈতিক ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের ইতি টানবেন, তার জন্য সামনের কয়েকটি মাস অপেক্ষা করতে হবে।